আমেরিকার সাপের মতো আঁকাবাঁকা একটি ব্যস্তান হাওয়াই রোডে ছুটে চলেছে আরিফের কালো রঙের গাড়িটি। আজকে বছরের প্রথম তুষারপাত হয়েছে। হাওয়াই রোডের দুপাশের গাছপালাগুলো ঢেকে রেখেছে নরম তুষারের চাদর। ব্রিজ ঢালাইয়ের রাস্তার উপরও বরফের স্তর দেখা যাচ্ছে। সাদা সাদা ফ্লোক্সগুলো ধীরে ধীরে বেশি এসে গাড়ির ইউনিট সিডুয়েলের পরে আবারও মিলে যাচ্ছে। এখনো হালকা হালকা তুষারপাত হচ্ছে। আরিফ গাড়িটি হাওয়াই রোডের উপরে মিশ্রণভাবে এগিয়ে চলছে সেন্ট মানির উদ্দেশ্যে। গাড়ির ভিতরে মৃদু সুরে বাজছিল একটি ইংলিশ গান। হঠাৎই আরিফ সেটি বন্ধ করে স্পিকারে চালায় একটি বাংলা গান। ভলিউম বাড়িয়ে দিল আর সেই গানের সুরের সাথে তাল মিলিয়ে কমল কণ্ঠে গাইতে আরম্ভ করলো, জানো ভেবি সোনা ময়না পাখি কবে তুমি হবে আমার, আসবে বুকে হায় জানো ও ভেবি। মায়া গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে গাড়ির ব্যাকসিটে বসেছিল। আরিফের গান শুনেই চোখ খুলে আরিফের দিকে তাকায় মায়া। আরিফ গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে মায়াকে লক্ষ্য করছিল। মায়া মেকি হেসে বলে, নাটক ভালোই জানেন আপনি। আরিফ গাড়ি ড্রাইভিং করা অবস্থায় গাড়ির লুকিং গ্লাসে মায়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তোর থেকে বোধহয় একটু কম। মায়া মেকি হাসে। গাড়ির বাহিরে পড়তে থাকা তুষারপাতের দিকে একবার নজর দিয়ে আবারও লুকিং গ্লাসের দিকে নজর দেয়। সন্দেহ কণ্ঠেই বলে, কবে থেকে জানেন আপনি এই সব? আরিফ কিছুটা সময় নিল উত্তর দিতে। তাকে দেখে মনে হলো এই প্রশ্নের উত্তর সে জানে না বা খুঁজছে। খানিক বাদে আরিফ একগাল হাসি নিয়ে বলে, বোধহয় তুই বাংলাদেশেই থাকাকালীন সময় থেকে। কিন্তু তুই কবে থেকে জানলি আমি সব জানি? কাল রাত থেকে। কিভাবে? আপনার মুখ থেকেই শুনেছি। আরিফ বাম হাতের উল্টো ফিটে হালকা কামড় দিয়ে বলে, যা শালা, নিজের মুখে লাগাম না থাকায় আজ আমাকে পস্তাতে হচ্ছে। এতদিন এক অবলা নারীকে দেখে এসেছি আর এখন বউরূপে অ্যাটম বোমকে দেখতে হবে। কি পোড়া কপাল আমার। আপনার জন্য আমার আফসোস হচ্ছে। থাক, কষ্ট পেন না, বাসটা দুজনই একসাথেই খাবো। আপনার খিদে বেশি থাকলেই সম্পূর্ণ বাসটা আপনাকেই দেব। আরিফ ময়না পাখির কাছ থেকে এমন কথা শুনে হতাশ হয়। কপাল কুঁচকিয়ে দুঃখ নিয়ে বলে, আমার খেয়ে আমার পরে আমার ঘরের বউ আমাকে বাস দেবে? বাহ, কি দারুণ। মায়া আরিফের প্রত্যুরেই চটল জলদি উত্তর দেয়, আপনার টাকা খাচ্ছি 1 সপ্তাহ তো হয়নি, এতে এত হতাশ? তাহলে এতদিন কার টাকা খেয়েছিস? আমার শ্বশুর এবং আমার বাপের টাকা। শ্বশুরের টাকা খেয়েছিস দেখেই তো তোর আজকে এই অবস্থা। জামাইয়ের পিছনে গোয়েন্দাগিরি করিস। বাড়ির সবাই আপনার উপরে কেনই রাগ করে আছেন জানেন? নিমিষেই আরিফের ভাবমূর্তি বদলে গেল। আরিফ শক্ত হাতে ড্রাইভ করতে লাগলো। দাঁতে দাঁত পিষে জবাব দেয়, জানি না, জানতে চাইও না। আপনি না জানতে চাইলেও আমি আপনাকে বলবো, সবাই আপনার উপরে এই কারণে রাগ করে আছে। এর কারণ আপনি যেই দিনই বাড়ি ছাড়লেন তারপরের দিনই দাদাজান মারা গিয়েছেন। আপনি সেই খবর জানা সত্ত্বেও বাড়ি ফিরে যান না। এছাড়াও নিজের থেকে আপনি কারোর সাথেই যোগাযোগ রাখেননি। কেউ যোগাযোগ করতে চাইলেও তার সাথে যোগাযোগ করতেন না, শুধু দাদার মৃত্যুবার্ষিকীতেই ফোন দিতেন। এছাড়াও আপনি। আরিফ হঠাৎই গাড়ি ব্রেক করে। তোর ফ্যামিলি আমার উপরে কেন রাগ করে আছে আমি জানতে চেয়েছি। তোর ফ্যামিলিকে নিয়ে তুই থাক, তাদের নিয়ে আমার সাথে কথা বলতে আসবি না। দাদিজান এখনো বেঁচে আছে দেখে আমি তোর ফ্যামিলির সাথেই তর্কে জড়াচ্ছি না, শুধু দাদিজান কষ্ট পাবে বলে। তাকে নিয়ে যদি আপনার এতই চিন্তা তাহলে দেশে যান না কেন? দাদিজান আপনার জন্য এখনো কান্নাকাটি করে। সারা জীবন তাকে সেবা করলাম, আমার জন্য একটু কাঁদলো না, আর আপনার জন্য ঠিকই প্রতিদিন নিয়ম করে কাঁদে। আরে ব্যাক সিটের দিকে ঘুরে বলে, আমি কি করেছি আর কেনই দেশ ছেড়েছি তা দাদিজান জানে বলেই আমার জন্য কান্না করে। মায়া নিজের রুমের বারান্দায় একটা চেয়ারেই বসে আছে আরাম করে, হাতে কফির কাপ, গায়ে গরম কাপড়। বাহিরে এখনো তুষারপাত হচ্ছে। আজকের তুষারের সাদা চাদরে আড়াল পড়ে গিয়েছে মেফেলের পাতাগুলো। হঠাৎই মায়ার ফোনে কল আসে। মায়া উঠে গিয়ে বিছানার ওপর থেকে তার ফোনটি নিয়ে আবারও ফিরে এসে বসে চেয়ারে। হেড অফিস থেকে ফোন এসেছে। মায়া দীর্ঘশ্বাস ছাড়লো। নিশ্চয়ই এখন তাকে অনেকগুলো কথা শুনতে হবে। মায়া না চাইতেও কলটা রিসিভ করলো। মায়া, হ্যালো। ফোনের ওপাশ থেকে উত্তর এলো, হ্যালো মিস মায়া। গম্ভীর কণ্ঠে AS4 স্যারের গলা শুনতে পেয়ে মায়ার হালুয়া টাইট হয়ে গেল। এখন নিশ্চয়ই স্যার তাকে একগাদা কথা শোনাবে। মায়া, এটা করছো না কেন? মায়া, ওটা করছো না কেন? তোমার জন্য মিশনে দেরি হচ্ছে। তুমি মিশনে ফোকাস করছো না কেন? মিশনে থাকতে মন না চাইলে এখনই বাংলাদেশে চলে যাও। বলা নানান ধরনের কথা শোনাবে এখন তিনি। মায়া সেগুলো হজম করার জন্যই প্রথমেই ডোক গিলে নিল। মায়া, জি স্যার। ফোনের ওপাশ থেকে কসকস কণ্ঠই বেশি এলো। মায়া, তুমি কি করেছো এখানে? তোমাকে এই মিশনটা কি পুতুল খেলা মনে হচ্ছে? আরিফ সব জানলো কিভাবে? এত কেয়ারলেস কেন তুমি? তোমাকে দিয়ে আর কিচ্ছুই হচ্ছে না। তুমি আজকেই বাংলাদেশে চলে যাও। তোমার কাছ থেকে অত্যন্ত আমরা এরকম ভুল আশা করিনি। তোমার মতো বোকা আমি দুটো দেখিনি। ইডিয়েট একটা।
মায়া দীর্ঘশ্বাস ছাড়ে, কিন্তু এই স্পোর্টস স্যার কিভাবে জানলো আরিফ সব জেনে গিয়েছে? মায়া তো এই কথা কাউকে বলেনি, তবে কিভাবে জানলো? মায়া কাউকে না বললেও এই কথা কারো জানারও নয়, কিন্তু মায়া পরিষ্কারই মনে আছে মায়া এই কথাটা টিম মেম্বারদেরও বলেনি। তবে স্যার এটা কিভাবে জানলো? বিষয়টা মায়ের কাছে বেশ সন্দেহ ঠকালো। নিজের সন্দেহ এড়িয়ে গিয়ে মায়া নত কণ্ঠেই বলল, সরি স্যার। সরি বললে কি সব ঠিক হয়ে যাবে? তুমি যেই ভুল করেছো তা ঠিক করার আর কোনো উপায় নেই। বোকা মেয়ে একটা, তুমি এখনই এই বাড়ি থেকে চলে আসো, তারপরে যেখানে মনে চায় যাও। আমি তোমাকে টিম থেকে বের করে দিচ্ছি, তুমি আর টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। মায়া আকুল কণ্ঠেই বলে, সরি স্যার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আরও ইনফরমেশন জোগাড় করে দেব। প্লিজ টিম থেকে বের করবেন না। সরি স্যার, সরি প্লিজ। হ্যালো স্যার, হ্যালো। ওপাশ থেকেই ফোন কেটে দেয়। এখন মায়া কি করবে? রাগেই মায়া নিজের চুল টেনে ধরে। মায়ার পুরো শরীরই রাগে জ্বলছে। রাগেই মায়া তার হাতে থাকা ফোন ছুঁড়ে মারে মেহফিল বাগানে। এতেও মায়ের রাগ কমছে না। মায়া কফির মগটা ছুঁড়ে মারলো দেওয়ালের দিকে। নিমিষেই টুকরো টুকরো হয়ে যায় চীনামাটির তৈরির কফির মগটি। মায়া নিজের রুম থেকে বের হয়ে করিডোরে আসে। করিডোরে আসতেই রিকের রুম থেকে উচ্চ শব্দে গান গাওয়ার আওয়াজ কানে ভেসে আসে মায়ার। রিক নিজের বোরিং সময় পার করতে গান শুনে কানে হেডফোন দিয়ে, সাথে নিজের গলাও মিলিয়ে উচ্চ সুরে গায়। মায়া এখন জানে না রিক কি করে। রিককে এখনও মায়ের কোনো সন্দেহজনক কাজ করতে দেখেনি। সাধারণ এক বেকার ছেলের মতোই ঘুরে বেড়ায় রিক, ছন্ন ছাড়া বাঁধনহারা এক পুরুষ, যার কোনোই কিছুর প্রতি টান নেই, কোনো বাধা নেই, তার কোনো পিছু টানও নেই। আরিফ ও রিকের সম্পর্কটা মায়ের কাছে এখনও অপরিষ্কার। তারা শুধুই কি বেস্ট ফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার? বিজনেস পার্টনার হলেও তাদের বিজনেসটা কিসের? এই ছাড়াও তারা ভালো কোনো কর্মের সাথে যুক্ত নেই। তাদেরকে আসলে কি বলা যায়? টেরারিস্ট, মাফিয়া নাকি সন্ত্রাসী? মায়া নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসে। সেইখান থেকে মায়া তার তক্ষণের দৃষ্টি নিয়ে আশেপাশটা ভালো করে দেখে। মায়া এখন কোনো মেয়েটকে খুঁজছে। এখন কোনো মেয়েদের সাথে কথা বলা যায়। মায়া অনেকক্ষণ এই দিক সেই দিক তাকানোর পরেও কাউকে চোখের পড়লো না তার। পরে মনে পড়লো মেয়েদের না ডাকলে তারা বাহিরে আসে না। মায়া ডাকলো, সামওয়ান গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার। কেউ আমাকে 1 গ্লাস পানি দাও। 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে একটি মেয়েট কাচের গ্লাসে পানি হাতে নিয়ে আসলো মায়ের সামনে। মায়া তাকে পা থেকে মাথা অবধি পরোক্ষ করলো একবার। মেয়েটার বয়স বেশি নয়, 20 হবে, যদিও তার মুখে তখনও সেই কালো নিকাবটি বাঁধা ছিল। মায়া তাও আন্দাজ করতে পারলো মেয়েটির বয়স কত হতে পারে। মায়া মেয়েটির হাত থেকে পানির গ্লাসটা নেয়। এক ডোকেই পানি খেয়ে গ্লাসটা টেবিলের উপর রাখে। ম্যাটদের কারো সাথে কথা বলা মানা, তাদের যা বলা হবে তার শুধু সেটাই করবে। কিন্তু এই মেয়েটি হয়তো বা নতুন। মেয়েটি মায়াকে মুখ ফুসকেই বলে ফেলে, গ্লাসটি নিয়ে যাব কি? মায়া মেয়েটির দিকে তৎক্ষণাৎ দৃষ্টিতে তাকালো। মেয়েটি বাংলাদেশি। মায়া মেয়েটিকে বসতে বলল, এই চেয়ারটিতে বসো। মেয়েটি বসলো না, কোনো উত্তরও দিল না। মেয়েটির চোখ দেখেই বোঝা গেল সে ভয় পেয়েছে, হয়তো মুখ ফুসকে মায়ের সামনে কথা বলে ফেলেছে তাই। মায়া তাকে ভয় পেতে নিষেধ করলো, ভয় পেও না, এখানে বসো। মেয়েটা ভয় নিয়ে বসলো চেয়ারে। মায়া, তোমার এই নিকাবটা খুলো। মেয়েটার আরো বড় করে চোখ নিয়ে তাকালো মায়ের দিকে। হয়তো মায়ার কথায় ভয় পেল। মায়া মৃদু হেসে বলে, খুলো, কোনো সমস্যা নেই। মেয়েটা তাও খুললো না। মেয়েটা ভয় পাচ্ছে মায়া বুঝতে পারলো। মায়া, আচ্ছা খুলতে হবে না, তুমি একটা কথা বলো আমাকে, তুমি এইখানে আসলে কিভাবে? মেয়েটা কোনো উত্তর দেয় না, উল্টে উঠে যেতে চায়। মায়া, কই যাচ্ছ, উত্তরটা দাও। মেয়েটা মায়ের পিছনে কাউকে দেখে হয়তো ভয় পেয়েছে। মায়ার থেকে নিজের হাতটি ছুটিয়ে মেয়েটি দৌড় লাগালো মেয়েদের জন্য বরাদ্দ রুমটির দিকে। মায়া ঘর ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখে রিক দাঁড়িয়ে আছে দুহাত ভাঁজ করে। রিক আট হাসি দিয়ে বলে, মিস, ভালোই তো ইনভেস্টিগেশন করছেন, কিন্তু আফসোস এর ফল শূন্যই হবে। নো প্রবলেম, আপনি আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান, হেল্প লাগলে বলিয়েন, আমাদের গোপন তথ্য আমরাই তো ভালোই বলতে পারবো নাকি? বলে রিক সেইখান থেকে হেলতে ধুলতেই চলে যায়। মায়া তার যাওয়ার পানে সন্দেহানা দৃষ্টিতেই তাকিয়ে থাকে।